সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার ডিজিটাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি রিপোর্টের জন্য হেডলাইন বা শিরোনাম তৈরি করতে হয়। যারা আমার আগের ভিডিওটি দেখেছো, দ্যাট মিনস আমার আগের ক্লাসটি করেছো, তারা অবশ্যই রিপোর্ট লেখার ভালো একটি ধারণা তোমরা পেয়ে গেছো। আমি ওই গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট যদি ভিডিও তৈরি করি তাহলে তোমাদেরকে কিভাবে রিপোর্টের হেডলাইন বা শিরোনাম লিখতে হয় সেটা সম্পর্কে ধারণা দেব। তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও প্রিপেয়ার করেছি। ইনশাল্লাহ তোমরা আমার এই ক্লাসটি ফলো করার পরে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে রিপোর্ট রাইটিংয়ের কিভাবে হেডলাইন বা শিরোনাম তৈরি করতে হয় তার সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়ে যাবে। ওকে, দেখো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে আজকের লেসন হচ্ছে হাউ টু রাইট এ নিউজ পেপার হেডলাইন। অলরেডি তোমরা জেনে গেছো, কারণ আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে শুরু করে দিই যে কিভাবে ভালো মানের একটি হেডলাইন আমরা তৈরি করতে পারবো। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি পয়েন্টস টু বি ফলোড। দ্যাট মিনস তোমাকে এই পয়েন্টগুলো ফলো করতে হবে। যেমন মনে করো একটা রিপোর্ট লেখার জন্য তোমাকে এর আগের ক্লাসে যা যা দিয়েছিলাম সেই অনুযায়ী তুমি একটা ভালো মানের রিপোর্ট লেখার জন্য তোমার সবার প্রথমে দরকার একটা হেডলাইন। এই হেডলাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই হেডলাইন লেখার জন্য তোমাকে এই জিনিসগুলো খুব ভালো করে ফলো করতে হবে। দেখো আমি এখানে 6টা পয়েন্ট দিয়ে দিয়েছি। এই 6টা পয়েন্ট যদি তুমি ভালো করে ফলো করো তাহলে তুমি যে কোনো রিপোর্টের খুব সুন্দর একটা হেডলাইন নিজেই প্রিপেয়ার করতে পারবে। দেখো আমি পয়েন্টগুলো পড়ছি। যেমন প্রথম পয়েন্টটিতে আমি লিখেছি সাধারণত ফুল সেন্টেন্স লেখা হয় না। আসলে রিপোর্ট রাইটিংয়ে যখন হেডলাইন তুমি প্রিপেয়ার করবা বা তৈরি করবা তখন তুমি কিন্তু চাইলেই ফুল সেন্টেন্স লিখতে পারবা না। যেমন 2 নম্বরটা, হেডলাইনে সাধারণত আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব এড়িয়ে চলা হয়। আমার আর্টিকেল যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি আর্টিকেল দিতে পারি, কিন্তু অক্সিলারি ভার্বটা অবশ্যই আমি এড়িয়ে চলবো। দ্যাট মিনস অক্সিলারি ভার্বটা আমি আমার হেডলাইনে ইউজ করব না। হেডলাইন সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট, জিরান্ড, পার্টিসিপল, ফ্রেজ, প্যাসিভ, ইনফিনিটিভ। তোমরা অবশ্যই জানো ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ মেইন ভার্ব, এইভাবে লেখা যায়। তাহলে আমরা হেডলাইনগুলো এই উপরের ইনস্ট্রাকশন অনুযায়ী লেখার চেষ্টা করব। 4 নম্বরটা দেখো আমি দিয়েছি উপযুক্ত অ্যাক্রোনিম ব্যবহার করতে হবে। যদি তুমি চাও তোমার রিপোর্টের হেডলাইনটাকে আরও আকর্ষণীয় করতে, তাহলে সেই ক্ষেত্রে তুমি উপযুক্ত অ্যাক্রোনিম ব্যবহার করতে পারো। আচ্ছা, অ্যাক্রোনিম জিনিসটা কি? অ্যাক্রোনিম হচ্ছে, আমরা তো শব্দের সংক্ষেপকরণ পড়েছি তাই না, অ্যাব্রিভিয়েশন তো সবাই জানি, ঠিক ওইটাকে আমরা অ্যাক্রোনিম বলতে পারি। যেমন দেখো আমি এখানে এক্সাম্পল স্বরূপ দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর অ্যাক্রোনিম হিসেবে আমি দিয়েছি বিসিবি। আমরা কিন্তু বিসিবিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে থাকি। আবার আরও কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। দেখো যেমন ঢাকা ইউনিভার্সিটি, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে ডিইউ বলে থাকি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটাকে আমি কিন্তু সংক্ষেপে লিখেছি বিএসটিআই, যা কিনা তোমরা ইংরেজি প্রথম পত্রে ফুড অ্যাডাল্টারেশন প্যাসেজের ভিতরে কিন্তু পড়েছিলে। ঠিক আছে, তাহলে তোমরা উপযুক্ত অ্যাক্রোনিম ব্যবহার করার চেষ্টা করবা। বড় বড় ওয়ার্ডের ছোট ছোট সিনোনিম ব্যবহার করা হয়। যেমন অনেক বড় বড় শব্দ তুমি যদি চাও এবং তোমার যদি জানা থাকে তাহলে তুমি ছোট শব্দ ব্যবহার করে সেই রিপোর্টের হেডলাইনটা তুমি কিন্তু লিখতে পারবা। যেমন ধরো পুলিশ, এর পরিবর্তে আমরা লিখেছি যে পুলিশের পরিবর্তে ছোট্ট একটা শব্দ হিসেবে আমরা খপ ইউজ করতে পারি। ইলেকশন, দেখো এর পরিবর্তে আমি পোল ইউজ করতে পারি। সেলিব্রেটেড, এর পরিবর্তে আমরা হেল্ড ইউজ করতে পারি, ছোট্ট যদি শব্দ আমরা ব্যবহার করতে চাই। যেমন অ্যারেস্টেড, এর পরিবর্তে ছোট্ট শব্দ হিসেবে আমরা কট ব্যবহার করতে পারি, হেল্ডও ব্যবহার করা যায়। রোড অ্যাক্সিডেন্ট, যেমন ধরো রোড অ্যাক্সিডেন্ট, এটা একটা কমন শব্দ, এর পরিবর্তে কিন্তু এত বড় শব্দটার পরিবর্তে আমি চাইলে ছোট্ট একটা শব্দ ক্র্যাশ ইউজ করতে পারি। তাহলে দেখো বড় শব্দ থেকে আমি চাইলে ছোট ছোট শব্দ সিনোনিম ব্যবহার করে আমি আমার রিপোর্টের হেডলাইনটা কিন্তু প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, 6 নম্বর যে পয়েন্টটা দিয়েছি এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখো অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্যাট মিনস আমি এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে থাকি। যারা মডিফায়ার ক্লাস করেছো, দ্যাট মিনস যারা পরীক্ষার্থী তারা অবশ্যই জানো, আর যারা এখনও মডিফায়ারের ক্লাসটি করোনি তারা হয়তো বা মডিফায়ার ক্লাসটি করার পরে তোমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আপাতত এতটুকু বুঝে যাও যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে যে কোনো প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন দ্বারা যেটা শুরু হবে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বলতে পারবো। যেমন এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করব। আর অ্যাডভার্বে রূপান্তর করার জন্য দেখো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়। আমরা সচরাচর জানি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা অ্যালয় যুক্ত করে দিই তাহলে সেটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যায়। এই নিয়মটা কিন্তু আমাদের সবার জানা। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইন এ কালারফুল ওয়ে। দেখো এখানে লিখেছি আমি ইন এ কালারফুল ওয়ে। এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন, তোমরা জানো, এটা হচ্ছে আর্টিকেল, কালারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়েটা হচ্ছে নাউন। দেখো এটার সমান সমান আমি দিয়েছি অ্যাডভার্ব।
আবার সমান সমান দিয়েছি কালারফুল, এরপরে আমি অ্যালয় যুক্ত করেছি এবং আনসারটা লিখেছি কালারফুললি। দেখো আমি কিন্তু এখানে তোমাদের বলেছিলাম যে প্রিপোজিশন যেমন ইন, আর্টিকেল হচ্ছে এ, পরে এখানে হচ্ছে এই কালারফুলটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউনটা হচ্ছে ওয়ে, এগুলা আমি সবগুলো বাদ দিয়ে আমি চাইলে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে আমি একটা অ্যাডভার্ব প্রিপেয়ার করতে পারি। যেমন দেখো আমি কালারফুল এই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে আমি একটা সুন্দর অ্যাডভার্ব তৈরি করে ফেলছি। দেখছো যে বড় একটা শব্দ থেকে, দ্যাট মিনস বড় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে আমি ছোট্ট একটা অ্যাডভার্ব প্রিপেয়ার করে নিয়েছি। তাহলে এইভাবে চাইলে কিন্তু আমরা ছোট্ট একটা অ্যাডভার্ব দ্বারাও আমরা হেডলাইন প্রিপেয়ার করতে পারবো বা হেডলাইনের ভিতরে আমরা এই সমস্ত অ্যাডভার্বগুলো বসাইতে পারবো। দেখো এরপরে আমি তোমাদের শিরোনাম লেখার একটা নমুনা দিয়ে দিয়েছি। যেমন আমি কিছু বাংলা লিখেছি, সেই বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করেছি এবং সেখান থেকে কিভাবে তোমরা এই নিয়মগুলো ফলো করে হেডলাইন প্রিপেয়ার করবা সেটা আমি এখানে প্রিপেয়ার করে দিয়েছি। দেখো যে আমি প্রথমে লিখেছি ঢাকায় একটি সড়ক দুর্ঘটনায় 8 জন মারা গিয়েছিল। এটার ইংলিশটা আমি দিয়েছি 8 people were killed by a road accident in ঢাকা। দেখো ইংলিশটা কিন্তু সবাই পারো, কিন্তু এইখান থেকে সুন্দর একটা হেডলাইন বা শিরোনাম প্রিপেয়ার করার জন্য তোমাকে একটু আগের নোটসগুলো খেয়াল রাখতে হবে যে আমি কি কি বললাম। দেখো এর ধারাবাহিকতায় যেমন এখানে আমি লিখেছি যে 8 people, দেখছো এখানে 8 পিপলের পরিবর্তে যা শুধু আমি এখানে একটা সংখ্যা 8 দিয়েছি। যেমন ওয়ার কিল্ড, এখানে ওয়ারটা হেল্পিং ভার্ব, তাহলে আমরা বলেছিলাম হেল্পিং ভার্বটা আমরা বাদ দিব, আর্টিকেল যদি প্রয়োজন হয় তাহলে বাদ দিব, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা রাখতেও পারি। তো এখানে আমরা ওয়ারটা বাদ দিয়ে দিলাম। দেখো এরপরে দিয়েছি কিল্ড, বাই যেটা ছিল এটা দিলাম, আর্টিকেল আমি বাদ দিয়ে দিলাম। দেখো আমি এখানে রোড অ্যাক্সিডেন্ট, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে রোড অ্যাক্সিডেন্ট এর পরিবর্তে আমরা কিন্তু ক্র্যাশ এই শব্দটা ব্যবহার করতে পারি, ছোট সিনোনিম হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে দেখো এত বড় একটা সেন্টেন্স থেকে ছোট্ট একটা হেডলাইন আমি কিন্তু নিজের মতো করে প্রিপেয়ার করে নিতে পারলাম। দেখো হেডলাইনটা কি দাঁড়াইলো, 8 killed by crash in ঢাকা। দেখো এই সেন্টেন্স থেকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থেকে আমি কিন্তু সুন্দর একটা হেডলাইন নিজের মতো করে প্রিপেয়ার করে নিতে পারলাম। দেখো আরও কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি। যেমন দ্বিতীয় এক্সাম্পলটা লিখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ইউকে সফরে যাবেন। এখানে আমি লিখেছিলাম দ্য বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল ভিজিট টু ইউকে টুডে, যে আজকে সে ইউকেতে যাবে। দেখো এটাকে যদি আমি একটা হেডলাইন প্রিপেয়ার করতে চাই, দেখো এখানে একটা আন্ডারলাইন করে দিয়েছি আমি দ্য বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এর পরিবর্তে আমি ছোট্ট একটা শব্দ হিসেবে বাংলাদেশি পিএম দিতে পারি। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাক্রোনিম ব্যবহার করতে হবে, যেমন ধর প্রাইম মিনিস্টার অ্যাক্রোনিম হিসেবে আমরা পিএম বসাইতে পারি। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি পিএম দেখো অনেকটাই ছোট হয়ে গেল। উইল ভিজিট টু ইউকে টুডে, এখানে দেখো ভিজিটের পরিবর্তে আমরা এখানে কিন্তু ফ্লাই ইউজ করেছি। ভিজিট মানে ভ্রমণ করা, দ্যাট মিনস সে তো অবশ্যই ওখানে ফ্লাই করে যাবে বা বিমানে চড়েই তো যাবে, সেক্ষেত্রে আমরা ভিজিটের পরিবর্তে ফ্লাইটও ইউজ করতে পারি। তারপর আমি টু ইউকে টুডে দিয়েছি। তাহলে পুরা সম্পূর্ণ হেডলাইনটা কি দাঁড়ালো, বাংলাদেশি পিএম টু ফ্লাই টু ইউকে টুডে। তুমি যদি চাও এই দ্বিতীয় টুটা না দিলেও প্রবলেম নেই, তাহলে আনসারটা দাঁড়াবে তোমার বা হেডলাইনটা দাঁড়াবে বাংলাদেশি পিএম টু ফ্লাই ইউকে টুডে। এইভাবে কিন্তু তুমি খুব সহজেই চাইলে শিরোনাম তৈরি করে নিতে পারো। দেখো আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি। যেমন 3 নম্বর এক্সাম্পলটা দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকী ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। The 157th birthday of Rabindranath Tagore has been celebrated in Dhaka University campus with a colorful manner. দেখো এখানে এটার ইংলিশ বা ট্রান্সলেশনটা আমি করে দিয়েছি। এত বড় শব্দ থেকে মানে এত বড় বাক্যটা থেকে আমি খুব সহজে ছোট্ট একটা হেডলাইন দেখো তোমাদের জন্য নিজে প্রিপেয়ার করে দিয়েছি। যেমন দেখো দ্য 157th বার্থডে অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এর পরিবর্তে আমি শুধু লিখেছি টাগোরস 157th বার্থডে। দেখো বড় শব্দগুলোকে আমি ছোট শব্দে রূপান্তর করে ফেলেছি। যেমন দেখো লাস্টে এইটা একটু খেয়াল করো, যেমন ডিইউ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এর পরিবর্তে কিন্তু আমি ডিইউ ইউজ করেছি, অ্যাক্রোনিম ব্যবহার করেছি, যাকে না আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এখন দেখো লাস্টের যে শব্দ এই ফ্রেজটা ছিল, যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অলরেডি আমি তোমাদের কিন্তু ধারণা দিয়েছি যে উইথ এ কালারফুল ম্যানার। যেমন ধরো এইটা হচ্ছে উইথটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন, এইভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থেকে আমি চাইলে এই প্রিপোজিশনটা, আর্টিকেলটা এবং এই নাউনটা বাদ দিয়ে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব বানাইতে পারি। তাহলে আমার আনসারটা কি দাঁড়াবে, দ্য টাগোরস 157th বার্থডে কালারফুলি হেল্ড ইন ডিউ। দেখছো এত বড় একটা সেন্টেন্স থেকে আমি কিভাবে ছোট্ট করে একটা হেডলাইন বা শিরোনাম তৈরি করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি।